আচ্ছা, পাকিস্তানের নাম শুনলেই আপনাদের মাথায় কি আসে বলুন তো? একটা অনুন্নত, মিথ্যেবাদী, জঙ্গিদের লালন পালনকারী দেশ, এমনটাই তো একটা ছবি। আসলে এই কথা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও এই পাকিস্তানের ফাঁপা আস্ফালনের কোনো শেষ নেই। ভয় থেকেই কি পাকিস্তানের এই ফাঁপা আস্ফালন? কারণ ভারতের এক অপারেশন সিঁদুরের ঝাঁজেই প্রাণ ওষ্ঠাগত পাকিস্তানের। সত্য ঢাকার শত চেষ্টা করলেও একের পর এক এমন তথ্য সামনে আসছে যার জেরে গোটা বিশ্বের কাছে মুখ পুড়ছে ওই পাকিস্তানের। কোথায় লুকোবে মুখ পাকিস্তান? পাকিস্তানের কি অবস্থা হয়েছিল ভারতের অপারেশনের সময়? কতজন পাক সেনা মারা গিয়েছিল এই অপারেশন সিঁদুরে? লাজ লজ্জার মাথা খেয়ে এবার কি পাকিস্তানের মসনদে বসবেন আসিম মুনির? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বুক ফুলিয়ে পাকিস্তানের সেনাদের বীরত্বের কথা বলে এই পাক সেনা প্রধান আসিফ মুনির, কিন্তু আপনারা কি জানেন এই পাকিস্তানি সেনারা ভারতের হামলার ভয়ে একেবারে ইঁদুরের গর্তে গিয়ে ঢুকে পড়েছিল, রীতিমতো এলাকা ছেড়ে পালিয়েছিল তারা। আরে এ কথা আমি বলছি না মশাই, বলছে একেবারে স্যাটেলাইট চিত্র। ভারতের নৌবাহিনী যে করাচি বন্দরের খুব কাছে পৌঁছে গিয়েছিল তা আগেই জানিয়েছে ভারত। করাচিতে আঘাত হানার জন্য ভারতের নৌসেনা যে প্রস্তুত ছিল তা স্পষ্ট জানিয়েছিলেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। সেই দাবির সত্যতা যেন সামনে এসেছে ঠিক এই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। তার কারণ ওই স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে শুনশান করাচি বন্দরের ছবি। ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট বলছে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের মিসাইলের ভয়ে করাচি বন্দর খালি করে পালিয়ে গিয়েছিল পাক নৌসেনারা। করাচি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ইরানের কাছে গদর বন্দরে গিয়ে লুকিয়েছিল পাক নৌবাহিনীর ওই বীর পুঙ্গবরা। স্যাটেলাইট ইমেজে মিলেছে তাদের ভীতু কাপুরুষতার প্রমাণ। আর এই তথ্য সামনে আসতেই নতুন করে হাসির খোরাক হয়ে উঠেছে পাকিস্তান। স্যাটেলাইট ইমেজে স্পষ্ট দেখা যাচ্ছে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজগুলো বাণিজ্যিক টার্মিনালে নোঙর করা রয়েছে। মিসাইল হামলা এড়ানোর জন্যই এমনটা করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। এমনকি বন্দরের কন্টেনার এরিয়ায় কোনো কন্টেনার নেই। আসলে সাধারণ নাগরিকদের আড়ালে লুকোনোর চেষ্টা করেছিল ওই পাকিস্তানি সেনারা। দেশের সাধারণ মানুষ যে পাকিস্তান সেনার কাছে একেবারেই গুরুত্বহীন, এ ছবি তারই প্রমাণ দিচ্ছে। সাধারণ মানুষকে বিপদে ফেলে হামলার ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছিল পাক সেনা। তবে অস্ত্রের লড়াইয়ে এঁটে উঠতে না পারলেও মুখের লড়াইয়ে কোনো খামতি নেই ওই ভীতু পাকিস্তানিদের। ঠিক যেমন ফের একবার ভারতের যুদ্ধ বিমান নিয়ে মিথ্যাচার করছে তারা। এবার সে দেশের এক মন্ত্রী মহসিন নাকভি তিনি দাবি করছেন 6টি যুদ্ধ বিমান ধ্বংসের ভিডিও নাকি তাদের কাছে আছে। কোথায় ভিডিও আছে? যখন সে ভিডিও তাহলে প্রকাশ করুন। ভিডিও আছে বলে শুধুমাত্র মৌখিক আওয়াজ দিয়ে তো কোনো লাভ নেই। সে প্রশ্নের উত্তর মেলেনি। পাকিস্তানের হাতে যদি সত্যি ভারতীয় বিমান ধ্বংসের ভিডিও থাকতো তবে কি এতদিন তারা আড়াল করে রাখত? অর্থাৎ ফের একবার আবার সেই মিথ্যাচার। আসলে সত্যি কখনো চাপা থাকে না। যতই ট্রাম্প পাকিস্তানকে নিয়ে নাচানাচি করুক, যতই আমেরিকা পাকিস্তানের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করুক না কেন, কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালে কি আর কাক ময়ূর হয়? যেমন মুখে যতই ওই সন্ত্রাসবাদ নির্মূলের কথা বলুক পাকিস্তান, অপারেশন সিঁদুরে খতম হয়ে যাওয়া জঙ্গিদের শেষ কৃত্যে দেখা গিয়েছিল সে দেশের সেনা আধিকারিকদের। পহেলগামে জঙ্গি হামলায় পাকিস্তান সেনা যোগ গোটা বিশ্বের কাছে প্রমাণিত হয়ে গিয়েছিল। আরও একবার এই জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সেনার আঁতাতের ছবি সামনে এসেছে।
অপারেশন সিঁদুরে নিকেশ হয়ে যাওয়া লস্করে তৈবার জঙ্গির কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তান সেনার অফিসার এবং পদস্থ প্রশাসনিক আধিকারিকরা। 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাকিস্তান সেনার লাহোর ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল রাও ইমরান সরতাজ লাহোরের মুরিদকেতে লস্করে জঙ্গি মুদাসির আহমেদের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি ছাড়াও লস্করের ওই জঙ্গির কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের মন্ত্রী মালিক রশিদ আহমেদ খান, জেলা পুলিশ অফিসার কসুর মোহাম্মদ ঈশা খান এবং ডেপুটি হাই কমিশনার ইমরান আলী। পেহেলগাঁও হামলার পরে অপারেশন সিঁদুরে লস্করে তৈবার হেডকোয়ার্টার মার্কাজ তৈবা গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা, আর তখনই মৃত্যু হয় ওই মুদাসিরের। ওই হামলায় ইউসুফ আজাহার, আব্দুল মালিক রউফ সহ বেশ কয়েকজন হেভিওয়েট জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। সেই মুদাসিরের শেষকৃত্যের অনুষ্ঠানে শুধু পাক সেনা ও আধিকারিকরা নন, উপস্থিত ছিলেন লস্করে তৈবার কুখ্যাত জঙ্গি হাফিজ আব্দুল রউফ। স্পষ্টতই খোলামেলাভাবে আয়োজন করা হয়েছিল এই শেষকৃত্যের অনুষ্ঠান। সন্ত্রাসবাদের প্রতি পাকিস্তানের সমর্থনের একটি প্রমাণ হিসেবে থেকে গেছে তা। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী হাফিজ সাইদের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়ার সদস্যরাও ছিলেন ওই শেষকৃত্যে। অর্থাৎ একদিকে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে দাবি করে তারা সন্ত্রাসবাদ দমনে পদক্ষেপ করছে, অথচ বাস্তব জঙ্গিদের শ্রদ্ধা জানাতে পাক সেনা এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরের কর্তারা হাজির থাকছেন। আচ্ছা, এই খবর কি ওই ট্রাম্প সরকারের চোখ এড়িয়ে যাচ্ছে, যে কারণে কি আসিফ মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পরমাণু হামলার হুমকি দিতে পারছে? তবে এই আবহে সন্ত্রাস পালক এই পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকা কতটা বাঞ্ছনীয়, সে প্রশ্ন উঠছে বারবার। এদিকে আবার পাক সেনা প্রধান আসিফ মুনিরের পাক মসনদে বসার স্বপ্ন সামনে এসেছে। ভারতের অপারেশন সিঁদুরের ব্যর্থতা আড়াল করতে রাতারাতি প্রমোশন পেয়েছিলেন এই পাক সেনা প্রধান আসিফ মুনির, আর প্রমোশন পেয়েই নামের পাশে বসিয়ে নিয়েছেন ফিল্ড মার্শাল তকমাও। পাকিস্তানের সেনাই শেষ কথা, এমনটাই অনেকে বলে। তবে এবার উঠে আসছে নতুন এক জল্পনা। সেনার ক্ষমতাকে ছেড়ে এবার কি তবে রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেন এই আসিফ মুনির? পড়শি দেশের নানা মহলে ছড়িয়ে পড়েছে এই জল্পনা। পাকিস্তানের ক্ষমতা দখলের পথে নাকি সে দেশের সেনাবাহিনী। আর এই আবহে যে প্রশ্নটা সবচেয়ে বেশি মাথাচাড়া দিচ্ছে তা হলো, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে কি তবে দেশের সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেবেন এই পাক সেনাপ্রধান আসিফ মুনির? আইয়ুব খান, ইয়াহিয়া খান থেকে পারভেজ মুশারফ, পাক সেনাপ্রধান থেকে দেশের গদিতে বসে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এমন শাসকের সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। তবে সেই তালিকায় কি এবার নাম লেখাতে চলেছেন এই আসিফ মুনির? গত কয়েক মাস ধরেই এই জল্পনা ধীরে ধীরে দানা বাঁধছে একেবারে পাকিস্তানের অভ্যন্তরে। বিশেষ করে ভারতের সঙ্গে সংঘাতে ব্যাকফুটে যাওয়ার পর সেনা নয়, প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই শেহবাজ শরীফকে। তবে এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন খোদ মুনির, জানিয়েছেন এই যে জল্পনা তা কার্যত তিনি অস্বীকার করছেন। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি আমেরিকা সফর সেরে দেশে ফেরার সময় বেলজিয়ামের ব্রাসেলসে পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে সাক্ষাৎকার দিয়েছেন এই মুনির। রাষ্ট্রপতি হতে চান এই জল্পনা উড়িয়ে দিয়ে মুনির জানিয়েছেন কোনোদিনই নাকি তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, তিনি দেশের সেবক হিসেবেই থাকতে চান। ঈশ্বর দেশকে রক্ষা করার দায়িত্ব দিয়েছেন তাকে, এর থেকে বেশি কিছুই নাকি তিনি আর আশা করেন না। মুনির সাব জানিয়েছেন তিনি একজন সেনা আর দেশের জন্য শহীদ হওয়ায় তার নাকি স্বপ্ন। সত্যি যদি তাই হয় তাহলে ভারতের অপারেশন সিঁদুরের সময় কোথায় ছিলেন এই আসিফ মুনির? তার পাত্তাটাও তো পাওয়া যাচ্ছিল না। শোনা যাচ্ছিল তিনি নাকি বাংকারে লুকিয়েছেন। সত্যি কি তাই? এদিকে আবার এই জল্পনার পেছনেও বরাবরের মতো ভারতের ষড়যন্ত্রের হাত খুঁজে পেয়েছেন মুনির।
তার মতে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশই নাকি বিশেষ উদ্দেশ্য করে এই খবর প্রচার করছে। ভারতের তো আর খেয়ে দেয়ে কাজ নেই। পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যমও তার সঙ্গে নাকি তাল মেলাচ্ছে। কি অবস্থা, কি অবস্থা! পাকিস্তানের অশান্তি তৈরির জন্যই এমনটা হচ্ছে বলে মনে করছেন মুনির। আবার আমেরিকা ও চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে পাক সেনাপ্রধানের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখবে পাকিস্তান এবং দুই দেশকেই সমান প্রাধান্য দেবে নাকি তারা। অর্থাৎ খেয়াল করে দেখুন, একদিকে মুনির সাফ দাবি করছেন তিনি দেশের রাষ্ট্রপ্রধান হতে চান না, আবার অন্যদিকে বিদেশ নীতি নিয়ে দেশের অবস্থান কি হবে সেটা স্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ মুনিরের যে পেটে খিদে আর মুখে লাজ, তা বুঝতে কি আর কারো বাকি আছে? এই অবস্থায় এবার পাক সংবাদ মাধ্যমই আবার সামনে এনেছে এক পাকিস্তানের লজ্জার কাহিনী। ভারতীয় হামলায় কত পাক সেনা মারা গিয়েছিল জানেন কি? ভারতের অপারেশন সিঁদুরে জোর ধাক্কা খেয়েও পাকিস্তানের শান্তি হয়নি, লাগাতার মিথ্যাচার করেই চলেছে। এবার এই অপারেশন সিঁদুর নিয়ে হইচই ফেলে দিয়েছে পাকিস্তানেরই একটি সংবাদ মাধ্যম। অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছে 150-এরও বেশি পাকিস্তান সেনার। ভারতীয় সামরিক অভিযান স্থগিত হওয়ার 2.5 মাসের মাথায় এই খবর প্রকাশ করেছে ইসলামাবাদের জনপ্রিয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যম ওই সামা টিভি। শুধু তাই নয়, নিহতদের নামের তালিকাও সংশ্লিষ্ট রিপোর্টটিতে প্রকাশ করা হয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে প্রতিবেদনটি। ওই প্রতিবেদনে পাক ফৌজের কোন কোন অফিসার, জওয়ান এবং অন্যান্য সামরিক কর্মচারী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির থেকে সেনা সম্মান পাচ্ছেন তাও প্রকাশ করেছে ওই সামা টিভি নামের সংবাদ মাধ্যমটি। তাদের দেওয়া তালিকায় স্থলসেনার পাশাপাশি ছিল বিমান বাহিনীর একাধিক অফিসার এবং অন্যান্য সৈনিকের নামও। প্রত্যেকের নামের পাশে লেখা ছিল শহীদ শব্দটি। অর্থাৎ অপারেশন সিঁদুরে এই সমস্ত পাক সেনা ও আধিকারিকেরা যে প্রাণ হারিয়েছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সামা টিভির পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে শহীদ লেখা মোট 155 জন সৈনিকের নাম ছিল, কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার রিপোর্টটিতে 146 জন পাক ফৌজের নাম পাওয়া যায়। পরবর্তীতে যদিও আবার এই সামা টিভি তাদের সেই রিপোর্টটি তুলেও নেয় তড়িঘড়ি করে, কিন্তু যে রিপোর্ট তারা প্রকাশ করেছিল সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই ওই ইমতিয়াজি সনদ নামের সেনা সম্মান পেয়েছেন বলে জানানো হয়েছিল। এদের মধ্যে 45 জন সেনাকে আবার তমঘাই বাসালাত নামের পুরস্কারও দিয়েছিল ইসলামাবাদ। তালিকায় মাত্র 4 জনকে তমঘাই জুরাত নামের মরণোত্তর সেনা সম্মান প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছিল ওই রিপোর্টে। আর একজন পাক ফৌজিকে মরণোত্তর সিতারা ই বাসালাত সেনা সম্মান দেওয়া হয়। তবে আশ্চর্যের বিষয় হলো সামা টিভির ওই প্রতিবেদন কয়েক ঘন্টার মধ্যে রহস্যজনকভাবে সব জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, নিজেদের ব্যর্থতা লুকোতে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে রাওয়ালপিন্ডির জেনারেলরা। এর নেপথ্যে কি ওই পাক সরকার নাকি ফৌজের চাপ? প্রসঙ্গত, পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে গত 7ই মে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে মোট 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। আর এই সামরিক অভিযানের নাম রাখা হয়েছিল অপারেশন সিঁদুর। এরপরেই সন্ত্রাসীদের হয়ে আসরে নামে ইসলামাবাদ। উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক সেনা ছাউনিকে নিশানা করে তারা। অপারেশন বুনিয়ানুন মরশুমে প্রথমেই একগুচ্ছ ড্রোন দিয়ে হামলা চালায় পাক সেনা, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেগুলোকে শূন্যেই ধ্বংস করে দেয় ভারত। এরপর লড়াকু জেট নিয়ে প্রত্যাঘাতের চেষ্টা করেছিল ইসলামাবাদ, যদিও তাতেও সফল হয়নি তারা। ভারতের বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় পাক বায়ুসেনার 20% পরিকাঠামো ধ্বংস হয়ে যায়। ফলে তড়িঘড়ি লড়াই বন্ধ করতে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস বা ডিজিএমওকে ফোন করেন পাক সেনার সমমর্যাদার অফিসার। ফলে 10ই মে সন্ধ্যায় দুতরফে জারি হয় সংঘর্ষ বিরতি। যদিও এরপরেই মিথ্যাচার শুরু করে পাকিস্তান।
ইসলামাবাদের দাবি, ভারতের হামলায় মাত্র 10 থেকে 12 জন সৈনিকের মৃত্যু হয়েছে। পাক দাবি অস্বীকার করে পাল্টা বিবৃতি দেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। বলেন, 9টি জঙ্গি ঘাঁটিতে হামলায় 100-রও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে ওই ইউসুফ আজাহার, আব্দুল মালিক রৌফ এবং মুদাসির আহমেদ। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে IC-814 অপহরণ এবং পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিরাও। বারবার নিজেদের ব্যর্থতা লুকোতে পাকিস্তান এরকম অনেক কিছু করে থাকে। তবে পাকিস্তান যে পরমাণু শক্তিধর দেশ তা নিয়ে বিশ্বের কোনো মহলের সন্দেহ নেই। কিন্তু সে দেশে পরমাণু অস্ত্র প্রয়োগের ক্ষেত্রে শেষ কথা বলে কে? পাকিস্তানের নির্বাচিত সরকার নাকি পাকিস্তানের সেনাবাহিনী? বিভিন্ন দেশের হাতে কত পরমাণু অস্ত্র রয়েছে তা নির্দিষ্ট সময় অন্তর প্রকাশ্যে আনে সুইডেনের একটি প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা, যার নাম স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে সিপ্রি। সিপ্রির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের ঝুলিতে রয়েছে 180টি পরমাণু অস্ত্র, আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি পরমাণু অস্ত্র। আমেরিকার সামরিক বিশেষজ্ঞ ক্রিস্টোফার ক্ল্যারির মতে, পাকিস্তানের অধিকাংশ পরমাণু অস্ত্রই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বহনযোগ্য, অর্থাৎ এখনো পর্যন্ত জল, স্থল এবং আকাশ এই 3 মাধ্যমে পরমাণু অস্ত্র নিক্ষেপের কৌশল আয়ত্তে আনতে পারেনি ওই রাওয়ালপিন্ডি। তবে 3 বাহিনী যাতে বিশেষ প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে তার জন্য এবার প্রস্তুতি নিচ্ছে নাকি ইসলামাবাদ। রিপোর্ট অনুযায়ী পরমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সেদেশের নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। কোথায় কখন পরমাণু অস্ত্র প্রয়োগ করা হবে বা হবে না তা নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে থাকেন পাকিস্তানের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী। আবার পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি বা ওই NCA এর চেয়ারম্যানও পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে পরমাণু কিংবা ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে শেষ কথা বলার অধিকার পাকিস্তানের নির্বাচিত সরকারের কাছেই রয়েছে, সেনাপ্রধানের কাছে নয়। যদিও আবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রিপোর্ট বলছে, যুদ্ধকালীন পরিস্থিতি বা আপৎকালীন সংকটের সময় সামরিক সিদ্ধান্ত নিয়ে থাকে পাকিস্তানের ওই সেনাবাহিনী। সেই অঙ্ক মাথায় রেখে ওই আসিফ মুনির আমেরিকা থেকে ভারতকে পরমাণু হুমকি দিচ্ছে না তো? বিশ্লেষকদের একাংশের দাবি, ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে দীর্ঘদিন ধরেই মনস্তাত্ত্বিক লড়াই চালিয়ে যাচ্ছে এই পাকিস্তান। সেই কারণে রাওয়ালপিন্ডির ফৌজ জেনারেলরা নিহতের সংখ্যা প্রকাশ করতে নারাজ। উল্টে যুদ্ধে পরাজয়ের পরেই সেনা আধিকারিকদের পদোন্নতি, বীরত্বের পুরস্কার দিয়ে তাদের জয় জয়কার করা হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, এভাবেই কি সেদেশের আম জনতার মনোবল ধরে রাখতে চাইছে ইসলামাবাদ? মিথ্যে দিয়ে কি সত্যি শাক ঢাকা যায়? মিথ্যা আর দ্বিচারিতায় পাকিস্তানের মতন দেশের জুড়ি মেলা যে ভার তা আরও একবার প্রমাণ হয়ে গেছে। পাকিস্তান আসলে ওই বলে না, মুখে ন মারিতং জগৎ। পাকিস্তানের মতন বেহায়া দেশকে রুখতে ধারে ভারে ক্রমশ শক্তিশালী হচ্ছে এখন ভারত। ইতিমধ্যেই ভারত নোটাম জারি করেছে। মুনিরের হুমকির আবহে আরব সাগরে যুদ্ধ অনুশীলন করেছে বা করছে ভারতের নৌসেনা। আর এবার বঙ্গোপসাগরে মিসাইল নিক্ষেপের পরীক্ষা চালাতে পারে ভারত। 20 এবং 21 আগস্ট জারি করা হয়েছে নোটাম। এর আগে 2530 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে এই নোটাম জারি করা হয়েছিল। তা বাড়িয়ে এবার 4795 কিলোমিটার এই নোটাম জারি করা হয়েছে। কি এই নোটাম জানেন কি? এই নোটাম হচ্ছে ওই এলাকা জুড়ে বিমান চলাচলের ক্ষেত্রে একটা বিধিনিষেধ আরোপ। এছাড়াও সম্প্রতি পাকিস্তান চীন সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এক আধুনিক ডিফেন্স সিস্টেমের ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নাম সুদর্শন চক্র। এই সিস্টেমের মাধ্যমে আকাশপথে শত্রুপক্ষের যে কোনো হামলা রুখে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রয়োজনে পাল্টা হামলা দিতেও সক্ষম এই সুদর্শন চক্র। DRDO এবং ইসরো যৌথভাবে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে।
উদ্দেশ্য একটাই, ওই শত্রুপক্ষের হামলা মাঝ আকাশেই আটকে দেওয়া। এর ক্ষমতা শুনলে আপনারাও চমকে যাবেন। এই সুদর্শন চক্র শত্রুর ক্ষেপণাস্ত্র 2500 কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দিতে পারে। 150 কিলোমিটার উঁচুতেও টার্গেট গিয়ে আঘাত করতে পারে। এআই এবং লেজার গাইডেড সিস্টেম দ্বারা মাঝ আকাশে চলন্ত মিসাইলকে ধাওয়া করে তাতে আঘাত হানতে সক্ষম এই সুদর্শন চক্র। এর গতি প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার। হাইব্রিড এয়ার ডিফেন্স সিস্টেম বলা যেতে পারে এটাকে। স্যাটেলাইট এবং র্যাডার নেটওয়ার্ক ব্যবহার করে কড়া নজরদারি রাখা হবে। একটি মাছিও সেই নজর এড়িয়ে গলতে পারবে না। এর ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, হাইপারসনিক অস্ত্র ধ্বংস করার ক্ষমতাও রয়েছে। 2026 সালের মধ্যেই এই সিস্টেম সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে যাবে বলে জানাচ্ছে ডিআরডিও এবং ইসরো। এই সিস্টেম যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটাই মজবুত করে দেবে তা বলাই বাহুল্য। এছাড়াও সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হওয়া বিদেশি অস্ত্র আমদানির ওপরেও নির্ভরশীলতা কমবে। অর্থাৎ এসবের মাধ্যমেই পাকিস্তানকে সমঝে থাকার বার্তা দিচ্ছে ভারত। না হলে ফের একবার ওই ঘরে ঢুকে মেরে আসার দুঃসাহস দেখাতে দ্বিতীয়বার ভাববে না আজকের এই নয়া ভারত। তাই পাকিস্তান তাদের নিজেদের টুকু নিয়েই ভাবুক, ভারত কি করবে না করবে সেদিকে বা সেই চরকায় তেল না দিলেও চলবে। আজ এ পর্যন্তই। নমস্কার।